আজ 5 বছর পর দেশে এলাম। কাউকে কিছু জানাইনি যে আজকে আমি আসব। আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি। তাই সবাইকে সারপ্রাইজ দিব বলে আর জানিয়ে আসিনি। কিছুক্ষণ আগে দেশের মাটিতে পা রাখলাম, তাও আবার 5 বছর পর। মাটির গন্ধে মন প্রাণ জুড়িয়ে গেল। মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য। তাই আর এয়ারপোর্টে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও অনেকেই আমাকে চিনে। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। পরিবারে আমি, বাবা আর মা। আপুর বিয়ে হয়ে গেছে, তাই সেটা অন্য হিসাব। আর গল্পের নাম অনুযায়ী আমার আরেকটা ছোট ভাই আছে। শুধু গল্পেই আছে, বাস্তবে নেই। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম। ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল। বয়স 10 বছর হবে হয়তো। বুঝতে বাকি রইল না এটাই আমার ছোট ভাই। আমাকে দেখে বলল, জি, কাকে চাই বলুন। আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি, তাই চিনতে পারছে না। কিরে মোটু, এখন দেখি আগের থেকে আরো মোটা হয়ে গেছিস। আমি ওকে মোটু বলেই ডাকতাম। আমাকে মোটো বলতেছেন কেন? আর কে আপনি? কাকে চাই? মা, মা দেখো তো কে এসেছে আর আমাকে মোটো বলতেছে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখন কে আসবে, তাও এই ভর দুপুর বেলা? ওই মোটু, আমি তোর বড় ভাই ফাহিম। কি, তুমি আমার বড় ভাই? কিন্তু ভাইয়া তো বিদেশে। মা দেখে যাও, ইনি বলছেন ইনি নাকি ফাহিম ভাইয়া। কি আবল তাবল বলতেছিস? তোর ভাই আসলেও তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবে, কিন্তু তোর আপু তো কিছু বলেনি। ওই মোটু, আর কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবি? দে ভাই, ভিতরে যাই। এমনিতে সারা রাত প্লেনে জার্নি করলাম, তারপর 2 ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। আসলে তুমি ফাহিম ভাইয়া তো? ধুর চাপ তো। আর বল, মা কোথায় আছে? মা রান্নাঘরে আছে। আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে গেলাম রান্নাঘরে। গিয়ে পিছন থেকে মায়ের চোখ দুটা হাত দিয়ে ধরে ফেললাম। এই কে কে আমার চোখ ধরেছে? দেখি বলো তো, কে হতে পারে? আর কে হবে? আমার সেই দুষ্টু বাদর ফোলা ছাড়া কে হবে? আমি চোখ ছেড়ে দিয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমি? আমি তোর মা, আমি না বুঝলে কে বুঝবে? তা এভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে? লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তাই চলে এলাম, আর সারপ্রাইজ দিব বলে কাউকে জানাইনি। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার রেডি করছি। আর তোর বাবাকে কল করে আসতে বলছি। আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। এসে দেখি বাবাও চলে এসেছে। আমাকে দেখে বাবা বলল, তা সায়েন্টিস্ট দেশেই কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন? এটা কি হচ্ছে? আসতে না আসতেই যাবার কথা বলতেছো? আরে এমনিতেই বলতেছিলাম। আমেরিকার একটা গবেষণাগার থেকে অ্যাপয়েন্টমেন্ট এসেছে, ভাবতেছি কি করা যায়। তা বাবা, এখন তোমার শরীরটা কেমন আছে? এতদিন ভালো ছিলাম না, এখন তুই চলে এসেছিস, তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস তা না বলেই আগে কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম। আরে এটা তেমন কিছুই না। ভাবতেছিলাম বিকেলে একটু বের হব, কারণ অনেক বছর পর দেশে এলাম, তাই নিজের এলাকাটাকে আবার নতুন করে দেখব। আজকে না, কালকে যেও সকালে। আজকে এমনিতে অনেক জার্নি করে এসেছো। আচ্ছা ঠিক আছে। কথা বলতে বলতে দুপুরের খাবার শেষ। তারপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। তখন মা এসে নাস্তা করতে দিল। তখন শিওর হলাম যে এখন সন্ধ্যা। তারপর নাস্তা করে বের হলাম। অনেক বছর পর সেই চিরচেনা শহরে বের হলাম। এখানের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমার ছোটবেলার অনেক বন্ধুরা এখনও এখানেই থাকে, কিন্তু শহরের অনেক পরিবর্তন হওয়ায় তাদের ঠিকানা খুঁজে পাচ্ছি না। তাই আর আজকে কারোর সাথে দেখা করতে যাব না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। ভাবতেছি আবার যাওয়ার আগে পর্যন্ত বাবার ব্যবসা দেখাশোনা করব। তাই রাতে খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা, ভাবতেছি আমিও কাল থেকে অফিস যাব, যতদিন দেশে আছি। আজকে তো মাত্র দেশে আসলি আর কাল থেকে অফিসে জয়েন করার কথা বলতেছিস? তো কি হয়েছে? এমনিতেও বাসায় একা একা ভালো লাগে না। ভালো না লাগলে বিয়ে করে ফেল, লেখাপড়া শেষ করে ফেললি, আর ভালো একটা চাকরিও পেয়েছিস। মা, আমি আসতে না আসতে তুমি আবার বিয়ের জন্য উঠে পড়েছো। এমন করলে কিন্তু আমি আগামী সপ্তাহেই চলে যাব। আরে থাক না, কিছুদিন যাক, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। তা ফাহিম, সেখানে কি তোর কোনো পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে। ধুর, আমি থাকবোই না এখানে।
আগামী সপ্তাহেই চলে যাব। আসলেই কি তুই চলে যাবি? আচ্ছা ভাইয়া, তুমি বিদেশ থেকে কি কি এনেছো সেগুলো তো দেখালে না, আর আমাকে দিলেও না। যা, ভুলে গেছিলাম। খাওয়া শেষ করে দিচ্ছি। এভাবে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। তারপর সবাইকে বললাম আমার রুমে আসতে। সবাই আসার পর সবাইকে তাদের জন্য আনা উপহার বুঝিয়ে দিলাম। মোটু তো খুশিতে লাফাতে শুরু করে দিল। তারপর ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। তারপর অফিসের জন্য বের হব, এমন সময় মোটু এসে বলল যে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে দিয়ে যেতে, আর বাবা নাকি আজকে আগেই চলে গেছে। কি আর করার, আকিবকে নিয়ে চললাম। তারপর আকিবকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চললাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে এলো। আসলে মেয়েটারও কোনো দোষ ছিল না, আমি একটু বেখালি হয়ে পড়েছিলাম, তাই এমন হলো। ভাগ্য ভালো, তাও অ্যাক্সিডেন্ট হয়নি। আমি তার আগে ব্রেক মেরে দিয়েছি। গাড়িটা একেবারে মেয়েটার কাছে গিয়ে থামলো। মেয়েটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয়, তাই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম আর ইউ ফাইন? মেয়েটা চুপ করে আছে, তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? তখন মেয়েটা চোখ খুলে তাকালো, তখনও কিছু বলল না। তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন, নাকি কোথাও লেগেছে আপনার? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? তখন মেয়েটা বলল না, আমি ঠিক আছি। বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি পিছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো রেসপন্স করলো না। তাই আমিও আবার গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে চললাম। কিছুক্ষণ পর অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে অফিস সাজানো, আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে আমাকে ফুলের তোড়া দেওয়া শুরু করলো, সাথে স্বাগতম প্লাস অভিনন্দন জানাচ্ছে। এইসব শেষে বাবা এসে বললেন কি হলো, তোর এত দেরি হলো কেন? আসলে বাবা, রাস্তায় একটা সমস্যা হয়েছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আয়, সবার সাথে পরিচয় হয়নি, পরে চল আমরা আমার কেবিনে যাই। তারপর একে একে সবার সাথে পরিচিত হয়ে বাবার সাথে তার কেবিনে গেলাম। তারপর বাবা আমাকে কাজ বোঝাচ্ছেন। তারপর পিয়ন এসে কফি দিয়ে গেল। আমি আর বাবা কফি খাচ্ছি আর কাজের বিষয় দেখছি। তখনই বাবা বলল শোন, আমি কালকে একটা কাজে মালয়েশিয়ায় যাব 3 দিনের জন্য, আর এই 3 দিন তোকে অফিস সামলাতে হবে। আচ্ছা, তা না হয় হবে, কিন্তু কি কাজে যাবে তা তো বলো। আর এই 3 দিন কোনো মিটিং কি আছে নাকি? অফিসের কাজে যাব, আর কালকে 3টায় মিটিং আছে, আর বাকি সব তোকে ম্যানেজার বুঝিয়ে দিবে। আর মিটিংয়ে উনি তোর সাথেই থাকবেন। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে ওনাকে বলবি, উনি তোকে সব রকম সাহায্য করবেন। এইভাবে বাবা ছেলে কাজের ব্যাপারে কথা বলতে বলতে লাঞ্চের টাইম হয়ে গেল। তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি বললাম ক্যান্টিনে যেতে। আমার সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই ভালো লাগে। তাই সবাইকে বললাম কি হলো, আপনারা লাঞ্চ করা বন্ধ করে দিলেন কেন? সবাই যার যার মতো লাঞ্চ করে কাজে যান। আসলে স্যার, আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম। অবাক হবার কিছুই নেই, আমিও আপনাদের মতোই একজন মানুষ। তাই সবাই নিজেদের মতো লাঞ্চ করে নিজেদের কাজে ফিরে যান। তারপর বাবা আর আমি লাঞ্চ করে কেবিনে চলে গেলাম। তারপর আবার কাজ করা শুরু করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ ফোনটা চিল্লানি শুরু করে দিল, তাই ফোন উঠাইলাম। উঠাইয়া দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। পরে মা বলল কি রে, বাসায় কি আজকে আর আসবি না? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে আসছি বলে কল কেটে দিলাম। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। তখনই আবার ফোন চিল্লানি দেওয়া শুরু করলো। যা বাবা, এখন আবার কল দিল কিল্লাই। কল রিসিভ করার পর বাবা বলল এই শোন, আমি না আকিবকে তার ম্যাডামের বাসা থেকে আনতে ভুলে গেছি। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তাই একটু আসার পথে তাকে নিয়ে আসিস। আচ্ছা, তুমি ঠিকানা দাও, আমি আসার সময় নিয়ে আসবনি। নিয়ে আসিস, কিন্তু ও একাই আসতে পারতো, কিন্তু রাত হয়ে গেছে তাই তোকে বললাম নিয়ে আসতে। আমি বাবার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। তখন যে দরজা খুলে দিল তাকে দেখে আমি হা হয়ে গেছি। তখন মেয়েটা আমাকে দেখে একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো আপনি এখানে কেন? আমার পিছু করছেন না তো? আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তাই ওকে নিতে এসেছি। আপনি মনে হয় এখানে পড়েন, তাই না? মিথ্যা বলার জায়গা পান না। এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নাই।
তাইলে কি ভুল ঠিকানায় চলে এলাম নাকি? হতে পারে, আবার হতে পারে আপনি আমার পিছু করছেন। তাই বাবাকে কল দিলাম, রিসিভ করলে আমি বললাম, বাবা ঠিকানা কি ঠিক দিয়েছো নাকি ভুল? ঠিকানা ভুল হবে কেন? ঠিকানা তো ঠিকই দিয়েছি। এখান থেকে তো বলতেছে যে এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা তুই ওকে কল দে, আমি কথা বলছি। পর মেয়েটার হাতে মোবাইলটা দিলাম। বাবা জানি মেয়েটাকে কি বলল। কথা শেষ করে মেয়েটা আমাকে বলল ভিতরে গিয়ে বসতে। আমি ভিতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন বয়স্ক লোক এলো। বয়স ৪৫ বছর হবে মনে হয়। সম্ভবত ইনারা এই মেয়ের বাবা মা। তাই আমি ওনাদের সালাম দিল। তারপর তাদের সাথে কথা বলতেছিলাম। তখনই মেয়েটা আমাকে এনে নাস্তা দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, হাকিবের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আপনি ওর কেমন ভাই হন? জি আমি ওর চাচাতো ভাই। বলেই মুখটা মলিন করে ফেললো। কি জন্য করলো তা বুঝলাম না। তারপর মেয়েটা চলে গেল। প্রায় ৩০ মিনিট পর আকিব আর মেয়েটা বেরিয়ে আসলো, কিন্তু তার ম্যাডামকে তো দেখলাম না। তারপর আকিবকে নিয়ে বেরিয়ে আসলাম। আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, তুই আর ওই মেয়েটাই কি পড়িস নাকি তোদের ম্যাডামের কাছে? তুমি মেয়ে পেলে কোথায়? কেন, তোর সাথে যে মেয়েটা বের হলো ওইটাই তো তোর সাথে পড়ে। ওইটা? আরে ওইটা হচ্ছে আমার ম্যাডাম। ও, ওইটা তোর ম্যাডাম? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। তারপর দুই ভাই আরও অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়ের কাছে চলে গেলাম। মাকে গিয়ে বললাম, মা একটা কথা বলবো। বল, কি বলবি? আচ্ছা মা, অধরারা কি এখনো আগের বাসায় থাকে নাকি? না, ওরা এখন আর আগের জায়গায় থাকে না। তুই চলে যাবার কিছুদিন পরেই তারা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু হঠাৎ তুই তাদের কথা জিজ্ঞাসা করছিস কেন? না, এমনি বলছিলাম। সেই কবে যে তাকে দেখেছিলাম, এখনো মনে হয় আগের থেকে অনেক সুন্দর আর কিউট হয়েছে হয়তো। হতে পারে, কিন্তু তুই এসব বলতেছিস কেন? তুই কি ওকে পছন্দ করতি নাকি? আর করলেও লাভ নাই। কেন? ওর বাবা মা 1 বছর আগে মারা যায়। এখন সে তার মামার বাসায় থাকে। আর গত বছর তার বিয়ে হয়ে গেছে শুনেছি। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাও মাকে বুঝতে না দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা কোথায়? রুমে আছে। কালকে নাকি বিদেশে যেতে হবে মিটিং এর কাজে। বসে বসে তাই দেখতেছে। আচ্ছা বলে রুমে এসে পড়লাম। রুমে এসে বসলাম, তখনই একটা মেইল এলো। মেইলটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমাদের একটা এক্সপেরিমেন্ট করার কথা ছিল, আর সেইটা আগামী মাসের 7 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু সেটা নাকি আগামী সপ্তাহেই শুরু হবে। শিওর হওয়ার জন্য সিয়ামকে কল দিলাম। সিয়াম আমার ক্লাসমেট। Hello, who are you? হাই সিয়াম, ইটস মি ফাহিম। Oh, how are you, dost? Would you receive any mail from SST tab? Yup, just I received a mail from lab. Our experiment will be start on 20 December. So when you are come back USA? I will be back next Friday. Okay? See you soon, USA. Okay, bye. See you soon. তারপর কল কেটে দিয়ে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আসবো? আয়, কিছু বলবি নাকি? আসলে ইউএসএ থেকে মেইল এসেছে, তাই আমাকে শুক্রবার আবার ফিরে যেতে হবে। তার মানে তুই শুক্রবারই চলে যাবি? হ্যাঁ, শুক্রবারই যেতে হবে। যতদিন না তা না হয় বুঝলাম, কিন্তু গেলে আসবি কবে? যতদিন না কাজ শেষ হয় ততদিন আসতে পারবো না। ও, তাহলে আরো 4 দিন বাকি আছে, তারপরে তুই চলে যাবি। কে চলে যাবে 4 দিন পরে? ফাহিম ইউএসএ থেকে মেইল এসেছে, তাই তাকে কাজের জন্য শুক্রবারই চলে যেতে হবে। তা বাবা, এবার গেলে আসবি কবে? সেটা বলা যাবে না। যতদিন না কাজ শেষ হয় ততদিন দেশে ফেরা যাবে না। ওহো, তাহলে তো তোকে যেতেই হবে। তারপর আবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মা এসে খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। পরে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করে বাবাকে এয়ারপোর্ট ড্রপ করে আমি অফিসে চলে গেলাম। সকাল 11টায় একটা মিটিং ছিল, সেটা করে নিলাম। তারপর সিয়ামকে আবার কল দিলাম। Hey Fahim, বল। আচ্ছা তুই আমার টিকিট কনফার্ম কর, আমি শুক্রবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিব। আচ্ছা, তা না হয় করে দিলাম। তা দোস্ত, মেয়েটা কেমন রে? কোন মেয়ের কথা বলতেছিস? যে আমার বন্ধুটার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুই যে কিসব বলতেছিস কিছুই বুঝতেছি না। আচ্ছা এখন বাই, পরে কল দিব। আচ্ছা বাই। কল কেটে দিয়ে আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ঢোকার সাথে সাথে কিসের সাথে যেন আঘাত লাগলো। খুবই নমনীয় বস্তু, কিন্তু দেয়াল তো শক্ত, এত নরম না।
ভাবা বন্ধ করে কি হয়েছে দেখার জন্য সামনে তাকালাম। তাকিয়ে দেখি আকিবের টিচার মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ব্যথা পেয়েছে, তাই আমি ডান হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার হাত ধরে উঠে দাঁড়ালো। তখনই মা এসে জিজ্ঞাসা করলো, কি রে, এখনো পিছিয়ে আছিস নাকি? এইভাবে কেউ চেঁচায় নাকি? কেন কি নাকি? না, তুমি তো কচি খোকা, আসো তোমাকে ফিটার খাওয়াই। কি রে মা, তুই হাতে ব্যথা পেলে কিভাবে? কিছু হয়নি আন্টি। মা, উনি মনে হয় বের হচ্ছিলেন আর আমি ভিতরে আসছিলাম। তখনই আমি ওনার সাথে ধাক্কা খাই আর উনি পড়ে যায়। আর পড়ে গিয়ে মনে হয় উনি হাতে ব্যথা পেয়েছেন। এত বড় হয়ে গিয়েছিস, এখনো দেখে চলাফেরা করতে পারিস না? দেখ তো, তোর জন্য মেয়েটা কেমন একটা ব্যথা পেয়েছে। আকিব, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। আন্টি, এর কোনো দরকার নেই। তুই চুপ কর। কোনটা দরকার সেটা আমি বুঝবো, তুই চুপ করে বসে থাক। এমনভাবে সেবা করছে দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছে। ঠিক বলেছিস, ছেলের বউ তো। আমি কখন কি বললাম আবার? আর তোমার কোন ছেলের বউ কেন, তোর বউ। বললাম। আর ইনাকে তো আমি ভালো করে চিনিও না। ওর নাম হলো ইসরাত জাহান অধরা। আমার ওকে ইসরাত বলে ডাকি। আর ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বিয়েই করব না কখনোই। তুই করবি না, তোর বাপ করবে। বাবাকেই করাও, তাইলে তোমার একটা সতীন হবে। দাঁড়া হতচ্ছাড়া, দেখছি বিয়ে কিভাবে না করিস। আন্টি, আমি গেলাম। আরে কই যাস? নাস্তা করে যা, আমি এখনই এনে দিচ্ছি। আর রাতের খাবার না খেয়ে তোকে যেতে দিব ভাবলে কিভাবে? আন্টি, আজকে না, অন্য একদিন। এখন থেকে তো আকিবকে এখানে এসেই পড়াবো। সেটা পরে দেখা যাবে, এখন বস, রাতের খাবার খেয়ে যাবে। আর আমি এখন নাস্তা এনে দিতেছি, বস। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। এমন করলে তো এখানে টিকাই যাবে। আমি কালকে চলে যাব, তখন দেখবো করে আমার সাথে এমন করো। যেদিনই যাস, যাওয়ার আগেই তোকে বিয়ে করাবো। সেটা দেখা যাবে না। আমি বিয়ে করব না মনের মতো কাউকে যতক্ষণ না পাই। আমিও দেখে নিব কি করে তুই বিয়ে না করিস। ইসরাত বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে, মুখ পুরো লাল হয়ে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে আকিবের কাছে গেলাম, গিয়ে বললাম, কিরে মোটু, কি করিস? কি আর করবো, ম্যাডাম যা পড়া দিয়েছে সেগুলো পড়তেছি। ম্যাডাম কি চলে গেছে নাকি? কেন, ম্যাডাম চলে গেছে কিনা জানতে চাইছিস? একটু টিভি দেখতাম আর কি। একটা নতুন কার্টুন হচ্ছে, সেটা দেখতে হবে, তাই জিজ্ঞাসা করলাম। না আম্মু, তোর ম্যাডামকে নাকি তোর বউ করবে তাই বসিয়ে রেখেছে। আমার বউ না, তোমার বউ বানাবে। আর এটা হচ্ছে অধরা আপু, যাকে তুমি ভালোবাসো। আমি ভালোবাসি কি যা তা বলছিস এসব? কে কিসব বলতেছে? কই কিছু না তো। বলছিলাম কি, বিয়েটা যখন করতেই হবে তাহলে কালকেই করে নেই। চাইতেছিলাম বউকে একেবারে সাথে করে নিয়ে যাব। কিছুক্ষণ আগেই না বললি বিয়ে করবি না, এখন বলছিস বিয়ে করবি, বউকে সাথে নিয়ে যাবি? কিছুই তো বুঝতে পারছি না। আসলে মা, ভাইয়া পুরোটা বলার আগেই আমার মুখ চেপে ধরালো। বড়দের মাঝখানে কথা বলতে নেই, মোটো সেটা কি জানিস না? তুই ওকে আটকালি কেন? আকিব কি বলছিলি বলতো? আমি ওকে চোখের ইশারায় না বলতে বলে মুখ ছেড়ে দিলাম। কিছু না মা, আসলে ভাইয়া চাইছিল চলে যাবে, আর তুমিও তো বললে ভাইয়াকে যেভাবে হোক বিয়ে করাবে, তাই। সত্যি তো? মিথ্যা কেন বলবো তোমার সাথে? তাহলে কি কালকেই বিয়ের ব্যবস্থা করবে নাকি? জি না, এখন আর আপনাকে বিয়ে আপনি যাওয়ার আগে করানো যাবে না। আগে আমাকে